মানে গঠনগতভাবে তিন প্রকার, এইটা যে সিম্পল, ও আচ্ছা কমপ্লেক্স, আর কম্পাউন্ড। কম্পাউন্ড। মানে সেটাই বললাম যে কোনো একটা সেন্টেন্স যদি আমরা বলি তাহলে সেই সেন্টেন্সটা মানে বাক্যটা কোনো না কোনো সেন্টেন্স হয়, আবার কোনো না জি কোনো টেন্স হয়। জি তেমনিভাবে সেন্টেন্সের যে ওয়ার্ডগুলা প্রত্যেকটাই কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবেই। এই পার্টস জি অফ স্পিচ জানা খুবই ইম্পর্টেন্ট। মানে আপনি হুম পরবর্তীতে যে অ্যাডমিশন দিবেন, তারপরে জবের জন্য যে পড়াশোনাগুলো করবেন, সেখানে পার্টস অফ স্পিচ থেকে সবসময় প্রশ্ন আসে, এজন্য খুব ইম্পর্টেন্ট। জি যেমন এখানে যে মানে এক্সাম্পলটা রয়েছে, সুমনা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সুমনা হয় একজন মেধাবী ছাত্রী। এখানে এই জি সুমনা এই ওয়ার্ডটা নাউন, কারণ কি এটা জি নাম, কারণ কি জি এটা নাম, তাই তো? জি আচ্ছা, নাম হলেই কি নাউন হয়? এর আগে করছেন আপনি পার্টস অফ স্পিচ কোথাও? আমি করেছি বাট আমার মনে আসছে না তবে আচ্ছা ঠিক আছে, যেমন করা মানে হয়েছে। একটা জিনিস দেখেন, নাম হলেই কিন্তু নাউন হয় না, ঠিক আছে? আচ্ছা যেমন যেমন এই যে স্কুল, এখানে যদি আমি একটা এই যে স্কুল একটা জি শব্দ, এটা কোন জি পার্ট অফ স্পিচ? নাউন। নাও কারণ কি? কারণ নাম। কিন্তু আমি মানে সেন্টেন্সের মধ্যে এই যে পার্টস অফ স্পিচ আপনি বুঝতে হলে আপনাকে অবশ্যই সেন্টেন্স দেখে সেন্টেন্সের মধ্যে থেকে আইডেন্টিফাই করতে হবে। এমনিতেই মনে করেন চেহারা দেখে কখনো বোঝা যাবে না। এই জি এমনিতেই এখানে স্কুলটা নাউন, কিন্তু আমি যদি মনে করেন এবার একটা এক্সাম্পল দিই যে আচ্ছা রানা, রানা ইজ এ স্কুল বয়। দেখেন জি এখানে যে সেন্টেন্সটা রয়েছে এই যে স্কুল, এটা কিন্তু জি এই সেন্টেন্সের মধ্যে নাউন না, এটা আচ্ছা এটা অ্যাডজেক্টিভ। কারণ এই যে বয় যে নাউন, সে নাউনকে জি মডিফাই করতেছে, এই হুম জন্য হুম নাউনকে যে মডিফাই করে সেটা আর নাউন থাকে না, সেটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হয়। হয়ে যায়। এই জন্য এই নাউন মানে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কখনোই কোনো ওয়ার্ড দেখে আইডেন্টিফাই করা যাবে না, সেন্টেন্সের জি মধ্যে কাকে মডিফাই করতেছে সেটা দেখে বুঝতে হবে যে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ। বুঝতে জি পারছেন? জি যেমনিভাবে এই যে এখানে এটা অ্যাডজেক্টিভ, আবার এই যে এ, এ এই এ কিন্তু জি সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, যেটা আর্টিকেল। কারণ এই জি যে পার্টস অফ স্পিচ আপনার 8 প্রকার, সেই 8 প্রকারের মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজাকশন, মানে 8 প্রকারের মধ্যে আর্টিকেল বলতে কিছু নাই। এজন্য এইটা যদি প্রশ্ন করা হয় যে এখানে সুমনা ইজ এ, এটা কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই আপনাকে বলতে হবে এটা অ্যাডজেক্টিভ, কারণ পার্টস অফ জি স্পিচের মধ্যে আর্টিকেল বলতে কিছু নাই। জি এভাবে বুঝতে হবে যে কোন, মানে এটাই আইডেন্টিফাই করার বিষয় যে আপনি যখন পার্টস অফ স্পিচ মানে এটা শিখবেন পার্টস অফ স্পিচ, আপনাকে মাথায় রাখতে হবে যে সেন্টেন্সের মধ্যে কোনো একটা শব্দ দেখে যেন মানে ইজিলি আপনি বুঝতে পারেন এটা কোন পার্টস অফ স্পিচ। এটা যখন জি বুঝতে পারবেন তখনই মনে করবেন যে আপনি এই পার্টস অফ স্পিচ শিখতে পারছেন। জি তো আমরা এখন সেটাই দেখি। দেখেন এখানে যে সেন্টেন্সটা রয়েছে, সুমনা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে সুমনা জি নাউন, এটা নাম এই জন্য কিন্তু নাউন না, ভালোভাবে বুঝতে হবে একটু। এটা জি নাউন হওয়ার কারণ হচ্ছে এখানে সাবজেক্টের স্থানে রয়েছে। যদি আচ্ছা যদি কোনো একটা ওয়ার্ড সাবজেক্টের স্থানে থাকে তখন সেটা নাউন, এমনকি যদি জি সেটা ভার্বও হয়। দেখেন একটা আচ্ছা উদাহরণ আমি আপনাকে একটা দেই। এটা দেখতে পাচ্ছেন কি লিখলাম? জি জি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, মানে হাঁটা, হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য হ্যাঁ ভালো। তো জি এইখানে এই যে ওয়াক, এটা কিন্তু ভার্ভ, জি এটা ভার্ভ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি এই সেন্টেন্সের মধ্যে এই ওয়াকিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ, সেখানে অপশন আছে মনে করেন নাউন, ভার্ভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ভ, তখন আপনাকে অবশ্যই এটা বলতে হবে নাউন। তখন এটা আর আচ্ছা ভার্ব নাই, ওয়াকিং এখানে ভার্ব নাই, এটা নাউন। নাউন হওয়ার কারণ হচ্ছে এটা সাবজেক্টের স্থানে জি বসেছে। হুম হুম এজন্য মানে শুধু নামই যে নাউন এমনটা না, সাবজেক্টের স্থানে যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড আসে সেটা মনে করবেন সবসময় নাউন হবে।
যেমনিভাবে এখানে ওয়াকিং, এটা অ্যাকচুয়ালি জেরান্ট। বুঝতে পারছেন? আপনি যখন এই যে ভার্বের ক্লাসিফিকেশনটা দেখবেন, ভার্ব আপনার দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, একটা জেরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। এই যে জেরান্ট যেটা আমরা পড়ি সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে যদি সেই ভার্বটা কোন একটা সেন্টেন্সের মধ্যে নাউনের কাজ করে সেটাকে বলা হয় জেরান্ট। মানে জেরান্ট হচ্ছে নাউনের একটা নাম, কিন্তু সেই নাউনটা হতে হবে ভার্বের সাথে আইএনজি হয়ে। এই জন্য এখানে ওয়াকিং শব্দটা নাউন, এটা আর ভার্ব বলা যাবে না, ঠিক আছে? জেরান্ট সবসময় নাউনের কাজ করে। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে প্রথমেই যে কখনোই ওয়ার্ড দেখে আপনি বুঝতে পারবেন না এটা কোন পার্টস অফ স্পিচ। যেমন এখানে সুমনা, এটা নাউন, এটা সিম্পল কথা, কিন্তু মনে করেন সেন্টেন্সটা যদি এমন থাকতো যে সুমনা, আচ্ছা সুমনাস ফ্রেন্ড সুমা ইজ দেখেন সুমনাস ফ্রেন্ড সুমা, একটা সেন্টেন্স আমি লিখলাম এখানে যে সুমনাস ফ্রেন্ড সুমা, মানে সুমনার বন্ধু সুমা সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে এইখানে দেখেন এখানে তিনটা নাউন কিন্তু আছে, সুমনা, ফ্রেন্ড, সুমা, তিনটা নাউন। এই জায়গায় আপনি বলেন এই সুমনাটা কোন পার্টস অফ স্পিচ? এটা এখন আর নাউন না, কারণ এখানে ভালোভাবে খেয়াল করেন এই যে ব্রিলিয়ান্টটা আসলে কে, ব্রিলিয়ান্টটা কে? সুমা, সুমাটা নাউন, সুমাটা নাউন। এবারে সুমাকে আরও বিশেষায়িত করতেছে কে? সুমাটা আসলে কে? সেটা হচ্ছে সুমনার বন্ধু। এই জন্য সুমা এটা নাউন, আর আগের দুইটা নাউনে এখন অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে সেন্টেন্সের মধ্যে যদি মনে করেন পরপর একাধিক নাউন বসে, শুধুমাত্র শেষের নাউনটাই নাউন আর আগে সব নাউন তখন অ্যাডজেক্টিভের কাজ করে। আর এইটা টোটালি এখন এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? নাউন ফ্রেজ, একাধিক ওয়ার্ড যদি বসে এবং সেটা যদি নাউনের কাজ করে তখন হয় নাউন ফ্রেজ। কিন্তু ইন্ডিভিজুয়ালি এখানে সুমনা, ফ্রেন্ড এগুলা নাও মানে অ্যাডজেক্টিভ, আর সুমনাটা নাউন। বুঝতে পারছেন? তাহলে একটা বিষয় ক্লিয়ার রাখতে হবে যে কখনোই এমনিতেই সিম্পলভাবে আপনি বলতে পারবেন না এটা কোন পার্টস অফ স্পিচ। মানে নাম দেখে কখনোই বোঝা যায় না পার্টস অফ স্পিচ। যেমন আরেকটা বলি, আই গো হোম, এখানে হোম কোন পার্টস অফ স্পিচ বলেন? আই গো হোম, এটা কি হচ্ছে নাউন? কিভাবে নাউন? কারণ হচ্ছে আমি এটা করছি যে সাবজেক্ট আর অবজেক্টে সাধারণত নাউন বসে না, এটা তো অবজেক্ট, এখানে কি হোম অবজেক্ট? আচ্ছা হোমটা কি অবজেক্ট এখানে? এই যে অবজেক্ট আর একটা জিনিস আমরা পড়ি না এক্সটেনশন বলে কথা, জি মানে অতিরিক্ত অংশ। অবজেক্ট আর এক্সটেনশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারছেন? অবজেক্ট মানে যেটা নাউনের কাজ করে, আর এক্সটেনশন বলতে ভার্বের পরে অতিরিক্ত অংশ। তো এখানে হোমটা অ্যাকচুয়ালি এক্সটেনশন, অবজেক্ট না। অবজেক্ট হতে হলে সেটা নাউন হতে হলো, মানে নাউন হতো। আপনি নাউন খুঁজতে হলে সবসময় ভার্বকে প্রশ্ন করবেন কি এবং কাকে দিয়ে, মানে অবজেক্ট খুঁজতে হলে তাহলে বুঝতে পারবেন সেটা নাউন কি। এবার আপনি এই গোকে প্রশ্ন করেন আমি বাড়ি যাই, প্রশ্ন করেন যে আমি কি যাই, কোনো উত্তর পাচ্ছেন? আমি কি যাই, আমি বাসায় যাই, উত্তর হচ্ছে না। আমি কি যাই উত্তর হয় না, আমি কি যাই, আমি কাকে যাই উত্তর হয় না। আপনি যদি প্রশ্ন করেন যে আমি কোথায় যাই, তখন অ্যান্সার আসতেছে বাড়ি যাই। কোথায় দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব বা প্লেস। এখানে হোম অ্যাডভার্ব, নাউন না, ঠিক আছে? এই জন্য মানে বোঝা যাবে না, আপনি এইভাবে ভার্বকে খুব ভালোভাবে বুঝতে হবে, ভার্ব থেকে সব কিছু বোঝা যাবে। আচ্ছা এটা আমরা পরে জানতে পারবো, হ্যাঁ, একবার অত দূর গেলে সমস্যা। এখানে দেখুন সুমনা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুমনা হয় মেধাবী ছাত্র। তাহলে সুমনা এটা নাউন, নাম এই জন্য না, সাবজেক্টের স্থানে আছে এই জন্য নাউন।
আর এখানে জি। ইজ এটা কি ভার্ব, জি এই সেন্টেন্সের মধ্যে ভার্ব, তারপরে আপনার এটা কি বললাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এরপরে ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট শব্দটা কি বলতে পারবেন? এই যে স্টুডেন্ট কি নাউন, তাকে মডিফাই করতেছে যে শিক্ষার্থী সে কেমন, মেধাবী। তো নাউনকে যে বিশেষায়িত করে সে অবশ্যই অ্যাডজেক্টিভ। এখানে ব্রিলিয়ান্ট এবং এই দুইটা অ্যাডজেক্টিভ। জি তাহলে সুমনা নাউন, ইজ ভার্ব, অ্যাডজেক্টিভ, ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন। জি তো এখানে বলা হচ্ছে তাহলে আমরা এই যে পার্টস অফ স্পিচের সংজ্ঞা সেটা বলতে পারি যে সেন্টেন্সের মধ্যে, মানে একটা সেন্টেন্সের যে খণ্ড খণ্ড অংশ সেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। যেমন এই যে টাইটেল দেখেন, পার্টস অফ স্পিচ, স্পিচ মানে কি কথা বা বক্তব্য বা ভাষণ, কোনো কিছু বলা, সেই কথার যে পার্টস অংশ, এই অংশ বা খণ্ড খণ্ড অংশ সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। যেমন এখানে এই যে সুমনা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একটা সেন্টেন্সে যে অংশগুলো রয়েছে এখানে সুমনা ইজ, এই সবগুলাই পার্টস অফ স্পিচ। জি এখানে এই যে এইটুকু, এই যে এই পর্যন্ত সেটাই বোঝানো হচ্ছে যেটা তখন আমি বললাম। বলা হচ্ছে ইউ ক্যান ডিভাইড দ্য অ্যাবোভ সেন্টেন্স ইন ডিফারেন্ট পার্টস সাচ অ্যাজ, মানে তুমি আপনি ডিভাইড করতে পারেন, মানে ভাগ করতে পারেন দ্য অ্যাবোভ সেন্টেন্স, উপরের এই বাক্যকে, এই যে এভাবে দেখা একটু, এই যে এভাবে আপনি ভাগ ভাগ করতে পারেন, জি সেটা বলা হচ্ছে যে আপনি এভাবে ভাগ করতে পারেন উপরের সেন্টেন্স ডিফারেন্ট পার্টস, ভিন্ন ভিন্ন অংশে। যেমন এই যে সুমনাকে আলাদা করেন, তারপরে ইজ, ব্রিলিয়ান্ট, স্টুডেন্ট, এগুলো আলাদা করতে পারেন। তো এখানে কে কাকে রেফার করতেছে, যেমন সুমনা রেফার্স টু আ পারসন, একজন ব্যক্তিকে নির্দেশ করতেছে সাবজেক্টের স্থানে বসে। পারসন বা ব্যক্তিকে কখন নির্দেশ করে, যখন কোনো একটা ওয়ার্ড সাবজেক্টের স্থানে বসে তখন, এই জন্য এটা নাউন। এরপরে ইজ এটা ভার্ব, কারণ স্টেটস সামথিং, কোনো কিছু হওয়া বোঝায় বা করা বোঝায়, মানে সুমনা হয়, এই যে এখানে সুমনার সম্পর্কে একটা কিছু বলতেছে যে সে হয় ভালো বা মেধাবী ছাত্রী। এরপরে ব্রিলিয়ান্ট, এটা এই ব্রিলিয়ান্ট শব্দটা এখানে গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্ট, এই শিক্ষার্থী সম্পর্কে আরও বেশি অতিরিক্ত ইনফরমেশন বা তথ্য প্রদান করতেছে, এই জন্য ব্রিলিয়ান্ট শব্দটা অ্যাডজেক্টিভ। স্টুডেন্ট রেফার্স টু সুমনা, এই যে স্টুডেন্ট বলতে সুমনাকে নির্দেশ করতেছে এবং এটা অবজেক্টের স্থানে আছে, এই জন্য নাউন। জি নাও ইউ ক্যান, আচ্ছা নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন পার্টস অফ স্পিচ ওয়ার্ডস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস। ইন ইংলিশ দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ। বলা হচ্ছে নাও এখন, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট তুমি বুঝতে পারছো যে ইন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের মধ্যে ওয়ার্ডস যে সমস্ত শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আর ক্লাসিফাইড শ্রেণীকরণ হতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস, তাদের কাজ অনুসারে, ফাংশন মানে কাজ। ইন ইংলিশ ইংরাজি গ্রামারে, ইংলিশ বলতে ইংরাজি গ্রামারে দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ, 8 প্রকার, এই যে 8 পার্টস অফ স্পিচ, 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। The lessons in this unit will discuss parts of speech. আচ্ছা আপনি ইংরেজি থেকে কি বাংলা পড়তে পারেন? জি আমি পড়তে পারি। আচ্ছা এই সেন্টেন্সটা পড়েন তো, এই যে দ্য লেসন্স থেকে এই পর্যন্ত এই দুইটা লাইন পড়েন বাংলা অর্থ সহ। কোন পর্যন্ত পড়ব? এই যে এখানে দ্য লেসন্স থেকে জি পার্টস অফ স্পিচ, এই দুইটা লাইন, এই দুটো লাইন পড়ব। বাংলা অর্থ সহ। The lessons in this unit will discuss part of speech. এই ইউনিটে পার্ট অফ স্পিচ নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। Do you remember them? তো হচ্ছে তুমি কি এগুলো তোমার কি এগুলো মনে আছে বা স্মরণে আছে? Here is a beautiful poem that will help you remember the parts of speech. এখানে একটি কবিতা আছে, একটি সুন্দর কবিতা আছে যেটা তোমার পার্টস অফ স্পিচ স্মরণ করতে সাহায্য করবে। বাহ সুন্দর। আচ্ছা এখানে এই যে সেই কবিতাটা, আচ্ছা দেখেন এখানে কি বলা হচ্ছে যে এভরি নেম ইজ কল্ড আ নাউন, মানে প্রত্যেকটা নামকে নাউন বলে ডাকা হয়, তার মানে প্রত্যেকটা নামই নাউন। ঠিক আছে, এখানে যেটা বলা হয় জাস্ট এইটা বোঝেন, এখানে কিন্তু সব নামই যেটা বললাম অনেক
মানে ডিটেলস বিষয় আছে এখানে, যেমন আছে তেমনই বলি যে সব নামই নাউন বলে ডাকা হয়। যেমন অ্যাজ, ফিল্ড অ্যান্ড, ফাউন্টেইন, স্ট্রিট, টাউন, এই যে মাঠ, ঝর্ণা, রাস্তা, শহর, সবগুলা নাম না, এই যে সবগুলা নাম, এই জন্য সবই নাউন এখানে। তারপরে প্রোনাউনটা কি বলা হচ্ছে যে ইন প্লেস অফ নাউন, মানে নাউনের স্থানে দ্য প্রোনাউন স্ট্যান্ডস, প্রোনাউন দাঁড়ায়, তার মানে নাউনের স্থানে যেটা বসে বা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। যেমন এই যে এখানে এই যে সেন্টেন্সটা ছিল যে সুমনা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে সে একজন মেধাবী ছাত্রী। পরবর্তী একটা যদি আমি সুমনার সম্পর্কে কিছু বলি যে শি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, তার মানে সুমনার পরিবর্তে পরবর্তীতে সেন্টেন্সে শি লেখা যায়, সেটা হচ্ছে প্রোনাউন। এই যে এটা বলা হচ্ছে যে নাউনের পরিবর্তে যেটা বসে সেটার নাম প্রোনাউন। দ্য অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ থিং, অ্যাডজেক্টিভ কোনো জিনিসকে ডেসক্রাইব করে বা বর্ণনা করে। অ্যাজ ম্যাজিক আছে, এই যে এখানে প্রোনাউনটা ছিল হি, শি, দেয়ার, এগুলা। আচ্ছা, প্রোনাউনের এখানে আসলাম যখন, আপনার পার্সন সম্পর্কে কি ধারণা আছে? পার্সন পার্সন সম্পর্কে আমার অনেক আগে ধারণা ছিল, কিন্তু এখন এটা আমি ভালোভাবে মনে নাই। আচ্ছা, দাঁড়ান আপনাকে একটু পার্সনটা দেখাই, এক মিনিট। পার্সন কত প্রকার জানেন, মনে আছে? পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি কি? ফার্স্ট পার্সন হচ্ছে আই, সরি, ফার্স্ট পার্সন হচ্ছে ইউ আর ইউর। ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন কি বললেন? ইউ। আচ্ছা দেখেন, একটু দেখেন, এই যে পার্সন, পার্সন দেখেন, পার্সন এই যে এই পার্সন 3 প্রকার, ঠিক আছে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, 3 প্রকার। আর এই পার্সনের আবার কয়েকটা রূপ রয়েছে। আচ্ছা, ফার্স্ট পার্সন কি কি বলি? ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, এই যে দুইটা ফার্স্ট পার্সন। আর এই সেকেন্ড পার্সন ইউ, ইউকে বলা হয় সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সনের মধ্যে রয়েছে হি, শি, ইট, দে, এগুলা থার্ড পার্সন, ঠিক আছে? থার্ড পার্সন সবই সিঙ্গুলার, শুধুমাত্র দেটা হলো প্লুরাল নাম্বার। আর এইগুলা এই যে নিচে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে নেমস অ্যান্ড নাউন্স, থার্ড পার্সন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন রহিম, রিনা, বয়েজ, বুক, এইগুলা, ঠিক আছে? এই যে এই লাইনে যেগুলা দেখা যাচ্ছে এগুলা সবই সাবজেক্ট, মানে সেন্টেন্সের মধ্যে এগুলা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই জন্য উপরে সাবজেক্ট লেখা। মানে পার্সন তো 3 প্রকার, কিন্তু পার্সনের কয়েকটা ফর্ম রয়েছে যে সেন্টেন্সের মধ্যে এই গঠনে এই পার্সনগুলো ব্যবহার করা হয়। তার প্রথম যে ফর্মটা সেটা হচ্ছে সাবজেক্ট, মানে পার্সন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেই সাবজেক্টগুলো এই যে এই লাইনে রয়েছে। আর অবজেক্ট, এই যে সাবজেক্টের আবার অবজেক্টিভ রূপ রয়েছে। যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, আর ও এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউই হয়, হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, ইট এর অবজেক্ট ইট, দে এর অবজেক্ট দেম। বুঝতে পারছেন? আর যদি নাম থাকে, মনে করেন নাম যেমন রহিম, এটার পরিবর্তে আপনি অবজেক্ট হিসেবে হিম লিখতে পারেন, কারণ রহিম একটা ছেলে, পুরুষ, এই জন্য আপনি হিম লিখতে পারেন। আর যদি মেয়ের নাম হয় সেক্ষেত্রে আপনি হাল লিখতে পারেন। আবার যদি অবজেক্টের ক্ষেত্রে আপনি রহিমটা লিখবেন তাও হয়, ঠিক আছে? রহিম লিখলেও হবে। এইগুলো হচ্ছে আপনার অবজেক্টিভ রূপ। আর পসেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, ঠিক আছে? যেমন আই, এটার পসেসিভ হচ্ছে মাই, এটা সবসময় সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে, কারণ এইগুলার পরে একটা নাউন বসে। যেমন মাই বুক, ঠিক আছে, আওয়ার হোম, ইয়োর কার, এইভাবে মানে এগুলার পরে একটা নাউন বসে, এই জন্য সবসময় নাউনের আগে যেটা বসবে সেটা অ্যাডজেক্টিভ। যেমন আয়ের অবজেক্টিভ পসেসিভ হচ্ছে মাই, উয়ের পসেসিভ আওয়ার, ইউ এর পসেসিভ ইয়োর, হি এর পসেসিভ হিজ, শি এর পসেসিভ হার, ইট ইটস, দে দেয়ার,
এরপরে দেখেন যদি ছেলের নাম হয় তখন আপনি এভাবে লিখতে পারেন যে হিজ, মানে রহিম একটা ছেলে হিজ, কিন্তু আপনি আরেকভাবে লিখতে পারেন, সেটা মনে করেন যে এই যে নামটা আপনি লিখবেন, ঠিক আছে, রহিম লেখার পরে উপরে একটা অ্যাপোস্ট্রফি দিবেন, তারপরে এস লিখবেন, তখন এই নাউনটা পসেসিভ হিসেবে কাজ করে। এর অর্থ হবে যে রহিমস, ঠিক আছে, রহিমস বুক মানে রহিমের বই। যেভাবে প্রথমে দেখালাম যে সুমনাস ফ্রেন্ড, এখানে সুমনার মানে সুমনাস এটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে পসেসিভ করা হয়েছিল, আর পসেসিভ সবসময়ই আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটা জানা থাকলে আপনি এই যে প্রথমে সেটা বলতে পারতেন, যখন জিজ্ঞাসা করলাম যে সুমনাস। এরপরে এই যে মেয়েদের ক্ষেত্রে আপনি এইভাবে লিখতে পারেন যে রিনা, পসেসিভের ক্ষেত্রে কিন্তু এটা অবজেক্টের জায়গায় না, রিনাস, ঠিক আছে, রিনাস এভাবে লেখা যায় এভাবে। আর ওই যে বয়েজ এভাবে লিখতে পারবেন, বুক বুকস এভাবে লেখা যায়। আর পসেসিভ প্রোনাউন রয়েছে, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ না প্রোনাউন, যেমন আই যে সাবজেক্ট তার পসেসিভ প্রোনাউন মাই, এই সরি মাইন, মাইন। ও এর পসেসিভ প্রোনাউন আওয়ার্স, ইউ ইয়োর্স, হি হিজ, এরপরে আপনার শি হার্স, ইট ইটস। এখানে এই যে হিজ আর হিজ সেম একই, মানে অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন একই রকম থাকে, শি হার্স, ইট ইটস, দে দেয়ার্স, এইভাবে। এগুলো আপনি কি খাতায় লিখে নেবেন, এই যে এটা পার্সনটা? আচ্ছা ঠিক আছে, এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেন, এই যে এটা। ওকে আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই থাক। দেখেন এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ডেসক্রাইব আ থিং, কোন একটা জিনিসকে বর্ণনা করে। যেমন অ্যাজ ম্যাজিক ওয়ান্ড মানে কাঠি, মানে একটা জাদুকরি কাঠি। এই যে এই কাঠি এটা নাউন, তাকে বর্ণনা করতেছে এই কাঠিটা কেমন, জাদুকরি বা ম্যাজিক, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এই যে ব্রাইডাল রিং মানে কনের মানে বিয়ের সময় যে রিংটা দেওয়া হয় এইটা, এই যে ব্রাইডাল, এগুলো সব অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে ডিসক্রাইব করতেছে। এরপরে দেখেন ভার্ব, দ্য ভার্ব মিনস অ্যাকশন সামথিং ডান, মানে কোনো কিছু করা বা কোনো কিছু হয়েছে এমন বোঝায়। যেমন টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান, এগুলো সব কোনো কিছু করা বোঝায়, ঠিক আছে, কোনো কিছু করা বোঝায়। আচ্ছা ভার্ব মানে কি জানেন আপনি? ভার্ব অর্থ ক্রিয়া, হচ্ছে কোনো কিছু করা বা হচ্ছে। কয়েকটা ভার্বের নাম বলেন তো আপনি। যেমন হচ্ছে গো, রিড, তারপর হচ্ছে ওয়াক। আচ্ছা বাংলা, বাংলা আপনি ক্রিয়া জানেন? ক্রিয়া কাকে বলে? ক্রিয়া হচ্ছে আমি ওটা জানি, বাট ওটার সংজ্ঞা এগুলা কি বলেন? এই যে আমি যেটা লিখতেছি এটা কি ভার্ব? এগুলা ক্রিয়া? না এটা একটু বুঝিয়ে দিই। কোনো কিছু করা, এগুলা এগুলা সব ভার্ব না? দেখেন এগুলা একটা ভার্ব না, এগুলা হচ্ছে নাউন মানে বিশেষ্য। কারণ কি, কারণ আপনার মানে যখন আপনি বাংলা গ্রামার পড়বেন, ঠিক আছে, তখন বুঝতে হবে যে এই যে এখানে যেগুলো দিয়েছে না, টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান, এগুলো একটা ভার্ব না। এই যে এখানে যেগুলো দিয়েছে এইগুলা সব ইনফিনিটিভ। আপনি যখন ভার্বের লিস্ট পড়বেন, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, একটা হচ্ছে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এখানে জেরান্ড হচ্ছে ভার্ব হাত আইএনজি হয়ে যদি নাউনের কাজ করে, আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, এগুলা সব নাউনের কাজ করে। এখানে এ বইয়ে ভুল দেওয়া রয়েছে, কিন্তু বোঝানোর জন্য ঠিক আছে, মানে ভুল একদম বলা যাবে না, বোঝানোর জন্য ঠিক আছে, কিন্তু এইগুলা সব নাউনের মতো কাজ করে। যেমন আপনি এটা দেখেন বুঝতে পারবেন, যেমন দেখা, দেখা এটা মনে হচ্ছে ভার্ব, কিন্তু আপনি ভার্ব হতে হলে আপনার 2টা শর্ত পূরণ করতে হবে। একটা জিনিস দিয়ে এখানে বোঝাই, 2টা শর্ত লাগবে। যেমন আপনার একটা কর্তার চাহিদা থাকতে হবে, মানে সাবজেক্টের চাহিদা থাকতে হবে। 2 নম্বরে আপনার ওই কর্তা বা সাবজেক্ট ব্যবহার করার
পরে অর্থের মানে অর্থটা প্রকাশ করতে হবে। এখন আপনি এখানে দেখা বললেন ভার্ব, আপনি যদি তার পূর্বে একটা সাবজেক্ট ব্যবহার করেন, এবার আমি একটা লিখলাম যে আমি, কি ব্যাপার দেখেন, আমি দেখা, এখানে কি সাবজেক্ট ব্যবহার করার পরে একটা সেন্টেন্স আমি দেখা, এই সেন্টেন্স কি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতেছে? আমি দেখা এটা হয় না। তারপরে আপনি এবারে সেকেন্ড পারসন ব্যবহার করেন যে তুমি দেখা, হচ্ছে না। এবারে আপনি ব্যবহার করেন যে সে দেখা, হয় না। তাহলে কি হলে হবে? আপনি যদি লেখেন যে সে, এখানে যদি লেখেন সে দেখে, তখন ঠিক আছে। এই যে দেখে একটা কাজ, এইটা ভার্ব, কিন্তু দেখা হচ্ছে এই যে ভার্বের একটা নাম, তখন ওইটা হয়ে যায় আপনার ভার্বাল নাউন। ঠিক আছে, ভার্বাল নাউন মানে যে নাউনের মধ্যে ক্রিয়ার ভাব রয়েছে সেটাকে বলা হয় ভার্বাল নাউন। ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার, এইটা ভার্ব কিন্তু ওই দেখাটা হচ্ছে নাউন। যেভাবে এই যে এখানে টু রিড, টু রাইট মানে পড়া, আপনি যদি এখানে পড়াটা লেখেন, যেমন আছে প্রথমে টু রিড পড়া, সে পড়া হয় না, সে পড়া হয় না, কারণ আপনি ভার্ব হতে হলে অবশ্যই কর্তা চাহিদা থাকতে হবে। সে পড়া হয় না, আপনি লেখেন সে পড়ে, তখন সেটা হবে। ভার্বের যে নাম সেটাকে চেঞ্জ করতে হবে, এইটা ভার্ব কিন্তু পড়া এটা নাউন। এই যে এখানে টু রিড, টু রাইট, টু জাম্প, টু রান, এগুলো সবই নাউন। ঠিক আছে, এভাবে দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে বোঝালাম। ভার্ব হতে হলে মানে মনে রাখতে হবে কাজ না, কাজ করা বোঝাতে হবে। এই যে টু রিড এটা পড়া, এটা পড়া হচ্ছে কেউ যখন পড়বে সেই পড়ার একটা নাম, সে মানে একটা নাম বোঝায়, এই জন্য এটা নাউন, ভার্ব না। আচ্ছা, এটা ভার্বের সময় পরে বোঝা যাবে। এরপরে এখানে দেখেন হাউ থিংস আর ডান, দ্য অ্যাডভার্বস টেল, মানে কোনো একটা কাজ কিভাবে করা হয়েছে, এই যে হাউ কিভাবে বা কেমন করে কোনো কিছু সম্পূর্ণ হয়েছে সেটা বোঝাতে অ্যাডভার্বের ব্যবহার করা হয়। মানে অ্যাডভার্ব এমন কিছু বলে যে কোনো একটা জিনিস কিভাবে করা হয়েছে। যেমন এই যে কুইকলি, সে কুইকলি মানে দ্রুত হাঁটে, স্লোলি কাজটি করে, ধীরে ধীরে করে, ব্যাডলি, ওয়েল, এই সবগুলা আপনি হাউ দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে যদি হাউ দিয়ে প্রশ্ন করেন তখন এইগুলা পাবেন, এই জন্য এটা অ্যাডভার্ব। এবারে দ্য প্রিপোজিশন শোজ রিলেশন, রিলেশন বলতে সম্পর্ককে দেখায়, মানে নাউনের সাথে সম্পর্ক তৈরি করে আগের যে অংশগুলো থাকে সেগুলোর সাথে। এটা তো আপনি জানেন, এই যে ইন, অ্যাট, এগুলো প্রিপোজিশন, আরও অনেক জিনিস রয়েছে। এই যে প্রিপোজিশন বুঝতে হবে যে প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। তার মানে নাউনের পূর্বে অবস্থান করে যেই শব্দ এবং সেইটা নাউনের সাথে সম্পর্ক করার আগের অংশগুলোকে, সেটাকে বলা হয় প্রিপোজিশন। এরপরে কনজাংশনস, জয়েন ইন ম্যানি ওয়েজ, মানে কোনো জিনিসকে একত্রে নিয়ে আসি, মানে একটার সাথে আর একটা যোগদান করায়, সেটাকে বলা হয় কনজাংশনস। যেমন অ্যান্ড, বাট, অর, নট, এগুলা। যেমন সেন্টেন্স, ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড ক্লজ, মানে বাক্য, শব্দ, ফ্রেজ এবং ক্লজ, এই যে এবং, এই চারটা জিনিসকে একত্রে নিয়ে আসতে এখানে অ্যান্ডটা ব্যবহার করা হয়েছে, এই জন্য অ্যান্ড হচ্ছে কনজাংশন। দ্য ইন্টারজাকশন ক্রাইজ আউট হার্ক, মানে যেটা ইন্টারজাকশন সেটা আপনার, এই যে ক্রাইজ আউট বলতে চিৎকার করা, কিন্তু এখানে এই যে হার্ক মানে একটা অন্যরকম ফিলিংস। ঠিক আছে, নিজের মধ্যে আবেগ, অনুভূতি, তারপরে চিন্তা চেতনাকে একটু মানে অন্যরকমভাবে অবাক হওয়ার মতো কোনো কিছু ভাবে দেখানো হবে। যেমন এই যে হার্ক বলতে একটু অবাক হয়ে বলতেছে আই নিড অ্যান এক্সক্লামেশন মার্ক, এই যে হার্ক সে চিৎকার করে বলতেছে যে, মানে এই সেন্টেন্সটা এমনভাবে দেওয়া হয়েছে যে হার্ক যে শব্দ, এই শব্দ সে ক্রাইজ আউট, চিৎকার করে বলতেছে যে তার এক্সক্লামেশন মার্ক দরকার, যেমন হার্কের পরে এটা বসানো হয়েছে। ঠিক আছে, এটা আপনি বুঝতে পারবেন যে জিজ্ঞাসা, এই যে আপনার এক্সক্লামেশন মার্ক যেটা লাস্টে যেটা রয়েছে কোনো একটা ওয়ার্ডের পরে যদি এটা বসে সেখানে ইন্টারজাকশনের ব্যবহার করা হয়েছে। এটা ডিটেলস আলোচনা রয়েছে আপনার এই যে 8 প্রকার নিয়েই, মানে ভালোভাবে জানতে হলে ওইটা 8 প্রকারে জানতে হবে। বুঝতে পারছেন? তো তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে। আচ্ছা, আপনি কোন 3 দিন পড়তে চাচ্ছেন? হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো তাহলে- বুধবার, কালকে পড়াবো, ঠিক আছে আপনার? জি কালকে নাউন নিয়ে একেবারে ডিটেলস আলোচনা হবে। জি। আপনার এখানে বইয়ে নাই, এমনিতে আমি দেখাবো, সেগুলো আপনি দেখবেন। নাউন সম্পর্কে আপনার ধারণা আছে? একটু হালকায় টাচ দিই। জি এই যে নাউন, নাউন মানে তো নাম পড়লামই, তাই না? জি নাউন কত প্রকার? নাউন প্রধানত দুই প্রকার, বুঝেছেন? এমনিতে মুখে বলতেছি, প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে আপনার কনক্রিট নাউন, জি কনক্রিট নাউন, আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে এই যে দুই প্রকার, এটা আছে দুই প্রকার। দুই প্রকারের প্রথমটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এই যে আপনার কনক্রিট নাউন যেটা, জি কনক্রিট নাউন আবার চার প্রকার, জি ঠিক আছে? এই কনক্রিট নাউনকে ভাঙলে আপনি চার প্রকার পাবেন। একটা হচ্ছে এই যে প্রপার নাউন, এরপরে পাবেন কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, চার প্রকার। এভাবে নাউন মোট পাঁচ প্রকার। এই যে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই পাঁচ প্রকার নাউন। এইগুলো আমাদের জানতে হবে যে কখন কোনটা কোন নাউন হয়। আর সার্বিকভাবে বিবেচনা করলে নাউন দুই প্রকার, একটা আপনার কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। এগুলো হচ্ছে নাউন। যেমন এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট মানে যেটা আপনার দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট ফিল করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন যদি বলা হয় যে কোনো একটা লোক, তার অনেক দয়া আছে, মানে লোকটি দয়ালু, মানে কাইন্ডনেস যেটা, এই যে দয়া, এটা তো আপনি দেখতে পারেন না, ফিল করার বিষয়, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছেন? যেটা জি। দেখা যাবে না। যেমন এই যে চাইল্ডহুড, মানে শৈশবকাল, এটা এখন অনুভূতির বিষয়, দেখা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। জি আর এই যে এই চার প্রকার নাউন, যেটা প্রপার নাউন হবে কোনো একটা জিনিসের স্পেসিফিক নাম, জি ঠিক আছে? প্রপার নাউন যেটা দেখেন, প্রপার নাউন, এই যে প্রপার আর কমন, এই দুইটা একসাথে সামঞ্জস্যপূর্ণ। প্রপার নাউন আর কমন নাউন, দেখেন এখানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে আমার নাম নীরব, জি আর এখানে মনে করেন আমি একটা মানুষ, কিংবা বোঝার জন্য বয় লিখলাম। জি এখানে এই যে বয় বলতে মনে করেন পৃথিবীর যত বালক আছে, জি সব বালকের একটা কমন নাম, সাধারণ নাম। জি এই জন্য এই বয়টা হচ্ছে কমন নাউন। কিন্তু বয়কে যখন আপনি স্পেসিফিকভাবে কোনো সময় বলবেন, তখন সেটা হবে প্রপার নাউন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? যেমন জি আপনি যদি বলি যে গার্ল, মানে মেয়ে, মানে এবারে এই মেয়ে দ্বারা পৃথিবীর সমস্ত মেয়ে যে কেউ হতে পারে, স্পেসিফিক না। কিন্তু যখন নির্দিষ্ট করে কোনো মেয়ের নাম বলা হবে, ঠিক আছে, জি। মনে করেন রিনা, তখন সেইটা হবে প্রপার নাউন। জি বুঝতে পারছেন? জি আবার মনে করেন যে, আচ্ছা বলেন, এই পেন কোন নাউন, কমন নাকি প্রপার? এটা কমন। কমন নাউন, কারণ কি সমস্ত পেনের একটা সাধারণ নাম। কিন্তু যখন বলা হবে কোনো একটা নির্দিষ্ট পেনের নাম, মনে করেন আপনার যেই পেনটা মানে পেন দিয়ে লিখতে ভালো লাগে, কোন পেন ব্যবহার করেন আপনি? আমি হচ্ছে ম্যাটেডর অল টাইম। আচ্ছা, অল টাইম যে পেন দেখেন, অল টাইম ম্যাটেডোর, এই পেনটা আপনার কিন্তু মানে ম্যাটেডোর যেটা, ম্যাটেডোর, জি এই পেনটা প্রপার নাউন। কিন্তু সমস্ত পেনের একটা সাধারণ নামই পেন, কলমের সাধারণ নাম পেন, এই জন্য এটা কমন। বুঝতে পারছেন এই দুইটা জিনিস? জি ঠিক আছে। আবার মনে করেন এখন যেহেতু গরমের সময়, মনে করেন যে ফ্যান, এই ফ্যান কোন নাউন, প্রপার নাকি কমন? কমন। কমন নাউন। কিন্তু যখন নির্দিষ্ট কোনো ফ্যানের নাম বলা হবে, যেমন বিআরবি, জি এটা কিন্তু প্রপার নাউন। জি ওকে, এটা বুঝলে হবে। এরপরে আপনার এই যে এটা কালেকটিভ নাউন। কালেকটিভ বলতে এমন নাউন বোঝাবে যার মধ্যে মানে একাধিক জিনিস থাকবে। যেমন এই যে টিম, টিম বলতে একটা সমষ্টি বোঝাচ্ছে না, কতগুলা মানুষের জি। সমষ্টি, এটা কালেকটিভ নাউন, ইজিলি বুঝতে পারবেন। তারপরে ফাইনালি ম্যাটেরিয়াল নাউন। এই যে ম্যাটেরিয়াল নাউন জি। হচ্ছে আপনার এমন নাউন যেটা আপনি গণনা করতে পারবেন না, কিন্তু
আপনি পরিমাপ। হ্যাঁ মাপতে পারবেন, পরিমাপ করতে পারবেন এমন। যেমন এই যে আপনার গোল্ড, রাইস, হ্যাঁ সুগার। রাইস, সুগার এইগুলা, ঠিক আছে, ওয়াটার, তারপরে অয়েল এগুলা, জি এটা হচ্ছে নাউন। নাউন তো হলোই। কালকে আমরা একটু আপনার এই নাউনটা দেখিয়ে প্রোনাউনটা দেখাবো, ঠিক আছে। জি। আর ফার্স্ট পেপারে আপনার কি অবস্থা, কত দূর হয়েছে ফার্স্ট পড়া, পেপারে আলহামদুলিল্লাহ ভালো। কত দূর পড়া হয়েছে? আমার হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, এটা এ পর্যন্ত পড়া হয়েছে। ও, প্রথমগুলা ঠিক মতো হয়েছে তো? জি প্যাসেজগুলো একটু ভালোভাবে পড়তে হবে, বুঝেছেন, কারণ প্যাসেজ জি যেহেতু পরীক্ষা আসবে। এই যে এখানে এই প্রথমটা হয়েছে না, আমি তোমার আপনাকে প্রথম থেকেই পড়াবো, ঠিক আছে, জি জি মানে সময় লাগবে না। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনার কোনো প্রশ্ন আছে নাকি যা পড়ালাম এর জি মধ্যে? জি না। সবগুলা বুঝতে পারছেন? জি। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমি কি কালকে 4টায় পুরো ক্লাসে জয়েন হব? যে কালকে, হ্যাঁ যেহেতু আপনি বললেন রবি মঙ্গল বৃহস্পতি ওই 3 দিন, তাহলে কালকে হবেন। জি কালকে আপনি এইগুলা আমি যেগুলা দেখালাম, এই যে এগুলা আপনি ভালোভাবে পড়বেন, আর আমি এখান থেকে প্রশ্ন করব, ঠিক আছে।